থামলো ফারিস, তার কণ্ঠ কাঁপছে। আদিয়া উৎসাহী হয়ে তাকিয়ে আছে ফারিসের দিকে। এতটুকু তো সে বুঝে গেছে, ফায়াজ আর অহমির সন্তান, যাকে ফারিস নিজের সন্তান বলে পরিচয় দেয়। এখন প্রশ্ন হলো, ফায়াজ কোথায়? আর কি এমন হয়েছিল যার জন্য অহমি তিনটা বছর কোমায় ছিল? তারপর তারপর কি হলো? ফারিস তাকালো আদিয়ার দিকে। মেয়েটা বড্ড কৌতূহলী, সব কিছুতেই তার কৌতূহল আকাশ ছোঁয়া। আদিয়ার এমন কৌতূহল দেখে ফারিস আলতো হাসলো, দুটো নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে আবার বলতে শুরু করলো। সেদিন ছিল ফায়েজের প্রথম জন্মদিন। আমরা সকলেই খুশি ছিলাম ভীষণ। ফায়েজের জন্মদিন উপলক্ষে ফায়েজ একটা পার্টি রাখলো, সবকিছু নিজের হাতে সাজালো সে। ওই দিন আবার ছিল অহমের ইন্টারমিডিয়েট পরীক্ষা। ফায়াজ সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিল অহমিকে কলেজ থেকে আনতে। ফেরার পথে ওদের গাড়িটার বিশ্রীভাবে অ্যাক্সিডেন্ট হয়। আবারও থামলো ফারিস। কথাগুলো কেমন যেন আটকে আটকে আসছে তার, কান্না আটকানোর চেষ্টায় হয়তো। আদিয়া ফারিসের পিঠে হাত রাখলো। স্বামীকে সান্ত্বনা দেওয়ার, তাকে ভরসা দেওয়ার ছোট্ট একটা চেষ্টা মাত্র। বারাক্লান্ত মন নিয়ে ফারিস তার লক্ষ্য করল না, করলে হয়তো তার থেকে খুশি কেউ হতো না। আশেপাশে সকলে মিলে ওদের হাসপাতালে নিয়ে গেল। আমাদের কাছে ফোনে খবর এলো ওদের অ্যাক্সিডেন্টের। খুশির মহলটা এক পলকে বদলে গেল। খুশিটা রূপ নিল তীব্র বিষাদে। আমরা ছুটে গেলাম হাসপাতালে। দুজনে মাথায় প্রচণ্ড আঘাত পেল। আহমের তেমন ইন্টারনাল ব্লিডিং না হলেও ফায়েজের প্রচুর ইন্টারনাল ব্লিডিং হলো। তবে ফায়েজের বডির রেসপন্স থাকলেও আহমের কোনো রেসপন্স ছিল না। সে কোমায় চলে গেল। একে একে ফায়েজকে 5 ব্যাগ রক্ত দেওয়া হলো। ওর 2টা অপারেশন হলো। অপারেশনের পর ব্লিডিং কমে এলো কিছুটা। এভাবে চলল 2 দিন। এই 2 দিন ওর কোনো জ্ঞান ছিল না। 2 দিন পর ওর জ্ঞান ফিরল। আমাকে ডেকে পাঠালো সে। আমার হাত দুটো ধরে বলল, ভাই, আমার ছেলেটার খেয়াল রেখো, ওকে নিজের ছেলের মতন ভালোবেসো। ওকে কখনো জানতে দিও না ফায়েজ নামের কেউ ওর জীবনে ছিল। আজকে থেকে তুমি ওর বাবা। ওকে কখনো বুঝতে দিও না তুমি ওর আসল বাবা নাও। এটুকু বলেই থামলো সে। ও আরো অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। তার একে যান্ত্রিক মেশিন জানান দিল, আমার ভাই চলে গেছে। চলে গেছে নিজের আদরের ছেলেটাকে ছেড়ে। বাচ্চাদের মতন ফুপিয়ে কেঁদে উঠল ফারিস। ফারিসকে সপ্তপনে আগলে নিল আদিয়া। ফারিস এই প্রথম ঠাঁই পেল স্ত্রীর পক্ষে। হুঁশে থাকলে হয়তো লোকটা এই সুযোগ হাতছাড়া করত না। হুঁশে নেই বলেই রক্ষা পেল আদিয়া। ফারিসের সাথে ফায়াজের সম্পর্কটা ছিল অন্যরকম। ফায়াজ ছিল ফারিসের 6 বছরের ছোট। ফায়াজকে ভীষণ আদর করত ফারিস। ফায়াজ মারা গেছে বিষয়টা মেনে নিতে তার যথেষ্ট সময় লেগেছিল। ফায়াজ ছিল বলে হয়তো সে নিজেকে সামলে নিতে পেরেছিল। আর অহমিকে তো ফারিস নিজের ছোট বোনের মতন আদর করত। কি মিষ্টি ছিল মেয়েটা, একদম পুতুলের মতন। কিছুক্ষণ কেঁদে শান্ত হলো ফারিস। দুটো প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করা সহজ ছিল না তাদের জন্য। ফারিসের জন্য তারা যথেষ্ট শক্ত থেকেছে। আজকে তো অহমির বাপের বাড়ি কাউকে দেখলাম না, তারা এলো না কেন মেয়েকে দেখতে? ফারিস মাথা তুলল, গাল দুটো তার এখনো ভেজা। আদিয়া যত্ন করে স্বামীর গাল দুটো মুছে দিল। ওরা কেউ জানতো না অহমি বেঁচে আছে। ওরা জানতো অহমি সেদিনে মারা গেছে। কেন ওদেরকে বলেননি আপনারা অহমি এতদিন কোমায় ছিল? বুড়ো কুচকে জিজ্ঞেস করলো আদিয়া। ওদের অ্যাক্সিডেন্ট অহমের চাচা করিয়েছিল। ক্লান্ত কণ্ঠে জবাব দিল ফারিস। আদিয়া অবাক হলো ভীষণ। কেমন চাচা নিজের মেয়েকে মেরে ফেলার ফন্দি করে? ওদের বিরুদ্ধে মামলা করেননি? মামলা কেন করব? ওরা এত বড় একটা অন্যায় করলো, তার শাস্তি হবে না? ওদের শাস্তি পাবে না তারা? কে বলেছে তারা শাস্তি পায়নি? বিনা অপরাধে ওরা আমার ভাইকে মেরেছে, দুধের শিশুটাকে অনাথ করেছে, আমার মায়ের বুক খালি করেছে। ভাবলে কি করে ওদের আমি শাস্তি দেব না? ফারিসের হেয়ালিপূর্ণ কথা আদিয়ার বোধগম্য হলো না। সে তাকিয়ে রইল ফারিসের দিকে। ফারিস বুঝতে পারল আদিয়ার মনের কথা। ওদেরকে আমি নিজে শাস্তি দিয়েছি। ওদের জন্য আমার ভাইয়ের যতটা কষ্ট হয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে মেরেছে তাদের। হাতে ভাতে 2 ভাবেই মেরেছে। আদিয়া অবাক হয়ে ফারিসকে দেখল। এ লোক এসবও করতে পারে? মাফিয়া টাফিয়ার সাথে যুক্ত নাকি এই লোক? একটা বিষাদ মাখা ক্লান্ত রাতের পরে ভোর এলো। স্নিগ্ধ মিষ্টি শীতল আর সতেজতায় ভরা একটা ভোর। আদি আর ফারিস পাশাপাশি, খুব কাছে। কাল রাতে ছাদে ঘুমিয়েছিল তারা।
আদিয়ার কোলে মাথা রেখে পরম শান্তিতে ঘুমিয়েছে ফারিস। আর আদিয়া ফারিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রেলিংয়ে হেলান দিয়ে কখন যে ঘুমিয়েছে সে নিজেও টের পায়নি। তখনও সূর্য ওঠেনি, অন্ধকারটাও কাটেনি পুরোপুরি। দূরের থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের মিষ্টি শব্দ কানে আসতেই নড়ে চড়ে উঠল ফারিস। একটু সময় নিয়ে আলগোছে চোখ মেলে তাকালো। চোখ মেলতেই চোখের সামনে ভেসে উঠল আদিয়ার মিষ্টি মুখটা। ফারিস প্রথমে এটাকে নিজের ভ্রম ভাবলেও তা না হলে আদিয়া এখানে আসবে কেন? আর আসলো সে তার কোলে মাথা রেখে কি করছে? ঘুমিয়েছে। তারপরও তার মাথা আস্ত আছে। এটা ভ্রম ছাড়া আর কি হতে পারে? তার ভাগ্য তো এতটাও সুপ্রসন্ন নয়। ফারিস নিজের ডান হাতটা উঁচিয়ে আদিয়ার গালে টোকা দিল। টোকা দিতেই স্বয়ংবিদ ফিরে পেল সে। এটা ভ্রম নয়, স্বয়ং তার বউ আদিয়া বিনতে সালেহ, মিসেস ফারিস আহমেদ। ফারিস তরিতে উঠে বসল, তবু ঘুম ভাঙল না আদিয়ার। ফারিস জানে আদিয়ার ঘুম গাঢ় বেশ সহজে ভাঙে না। ফারিস কিছুক্ষণ বসে বসে ফ্যাল করে আদিয়াকে দেখল। ঘুমিয়ে থাকলে মেয়েটাকে যত শান্ত লাগে, জেগে থাকলে ঠিক ততটাই অশান্ত সে। কথা বলে মাথা ধরিয়ে দেয়। বেশি কথা বলার বাতিক আছে কিনা। ফারিসের হুট করে ইচ্ছে হলো মেয়েটাকে ছুঁয়ে দিতে, সকল শৃঙ্খলা ভেঙে উচ্ছৃঙ্খলভাবে ছুঁয়ে দিতে। ফারিস নিজের ইচ্ছাটা দমিয়ে রাখল না। সে হাত বাড়িয়ে আদিয়ার চোখের পাতা ছুঁয়ে দিল। তারপর ছুঁয়ে দিল মেয়েটার নাক। এই নাকের ডগাতেই থাকে এত রাগ, এত জেদ। ফারিসের অবাধ্য হাতটা এবার আরেকটু অবাধ্য হলো। আরেকটু নিচে নামলো সে, আলগোছে ছুঁয়ে দিল আদিয়ার নরম চিকন গোলাপি ঠোঁট দুটো। ফারিসের হাত এবার নরম আদিয়ার গলায়। আদিয়ার গলার লাল তিলটা তাকে টানছে বেশ। ফারিস তিলটা ছুঁয়ে দিল যত্ন করে, পরম আবেশে। গলায় সুরসুরি লাগেই ঘুম হালকা হয়ে গেল আদিয়ার। সে চোখ মেলে তাকালো। চোখের সামনে ফারিসকে দেখে ভয়ে সিটিয়ে গেল কিছুটা। মস্তিষ্ক ঠাউর করতে পারছে না ফারিস করছেটা কি এখানে। আদিয়াকে আচমকা জেগে উঠতে দেখে ঘাবড়ে গেল ফারিস নিজেও। সে যে আদিয়াকে বিনা অনুমতিতে ছুঁয়েছে, এখন তো তার গর্দান নেবে এই মেয়ে। ফারিস দুটো ফাঁকা ঢোক গেল। বাসর করার আগে দুনিয়া থেকে বিদায় নিতে হবে ফারিস আহমেদকে। নিজের ভার সমেত পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি রত্ন। ফারিস আদিয়াকে দেখতে থাকলো। গোল গোল চোখ করে আদিয়া তাকিয়ে আছে তার দিকে। পুরো বিষয়টা বুঝতে তার একটু সময় লাগছে বটে। আর বুঝতে পেরে তেতে উঠল সে। অসভ্য পুরুষ মানুষ, আমার গায়ে হাত কেন দিয়েছেন? পিঁপড়া ছিল, পিঁপড়া কামড়ে দিত না সরালে। ফট করে মিথ্যা কথাটা বলে দিল ফারিস। মিথ্যা বলে সে যথেষ্ট পটু, তবে আদিয়াকে দেখে মনে হলো না সে কথাটা বিশ্বাস করেছে। চোখ দুটোতে তখনও সন্দেহ ভাসমান। আসলে পিঁপড়া ছিল। তুমি কি ভেবেছিলে? তোমার গলা টিপতে গিয়েছিলাম। শেষ কথাটা রসিকতা করেই বলল ফারিস। সকাল সকাল ফারিসের এমন রসিকতা পছন্দ হলো না আদিয়ার। সে ঝটকে মেরে উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ঠিক করে সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ি দরজার সামনে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে ফারিসকে দেখল। লোকটা এখনো মেঝেতেই বসে আছে। আজীবন কি এখানেই থাকার পরিকল্পনা করেছেন নাকি? নিচে যাবেন না? আসুন। তীক্ষ্ণ কণ্ঠে কথাগুলো বলল আদিয়া। তার কণ্ঠে তীব্র অধিকারবোধ। ফারিস আহমেদ অবাক হলো। এই মেয়ে এত অধিকার পেল কোথায়? কে দিল তাকে এত অধিকার? আমরা একসাথে নিচে গেলে মানুষ নানান কথা বলবে, বদনাম হয়ে যাবে তোমার। বদনাম? কিসের বদনাম? প্রাপ্তবয়স্ক দুজন নরনের ফাঁকা ছাদ থেকে নামলে মানুষ নিশ্চয়ই ভালো চোখে দেখবে না, ভাববে কত কিছু করে এসেছে। তখন কি বলবে? আদিয়া চোখ ঘোরালো। শীতে পা রাখতে রাখতে বলল, কেউ কিছু বললে বলে দেবেন নিজের বিয়ে করা বউয়ের সাথে ছিলেন, তাহলে আর বদনাম হতে হবে না। ফারিস এভাবেই পড়ে থাকলো ছাদের মেঝেতে। হেসে লুটুপুটি খাচ্ছে সে। কালকে থেকে আদিয়ার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখেছে সে। অবশ্যই পজিটিভ পরিবর্তন। রাতের কথা সে তোলেনি, সবটাই মনে আছে তার। মনে আছে কিভাবে আদিয়া তাকে নিজের বুকে আশ্রয় দিয়েছিল, কিভাবে সামলে নিয়েছিল তাকে। ফারিস ঠোঁট এলিয়ে হাসলো। অবশেষে ফারিস আহমেদকে আগলে নেওয়ার জন্য, তাকে সামলে নেওয়ার জন্য একটা নিজের মানুষ হলো। আদিয়া নিচে এসে দেখলো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। সে ফায়েজের ঘরে গেল।
ছেলেটা বেড়াল ছানার মতন গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আদিয়া ফায়াজের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে ছোট্ট করে একটা চুমু দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়ালো। ততক্ষণে ফারিস নিচে নেমে এসেছে। নিচে এসে সবার আগে ছেলে ঘরে উকি দিল ফারিস। ফায়াজ ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর পাশেই আদিয়া নামাজ পড়ছে। ফারিস দাঁড়িয়ে রইল। দৃশ্যটা দেখতে তার কাছে মন্দ লাগছে না। আদিয়া সালাম ফিরিয়ে দেখলো ফারিস দাঁড়িয়ে আছে দরজার সামনে। নামাজ পড়বেন না? হ্যাঁ, যাবো মসজিদে। আদিয়া আর কিছু বলল না। জায়নামাজটা ভাঁজ করে রেখে ফায়াজের পাশে একটু বসলো। 2 মিনিট পর মাথার সাদা টুপি পরে ফারিস এলো। আমি মসজিদে যাচ্ছি। আদিয়া মাথা নাড়াতে ফারিস চলে গেল। আদিয়া আরও কিছুক্ষণ ফায়াজের পাশ থেকে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বাইরে গেল। আদিয়া দরজার বাইরে আসতেই দেখতে পেল মিসেস ফিরোজা আহমেদ রান্নাঘরের দিকে যাচ্ছেন। আদিয়া দ্রুত পায়ে ওনার কাছে গেলেন। মিসেস ফিরোজা আহমেদ আদিয়াকে দেখে স্বভাবসুলভ মিষ্টি হাসলেন। ওহ আহিয়া, উঠে গেছো? জি আন্টি। আচ্ছা বসো, আমি চা করছি। আর আন্টি আপনি বসুন, আজকে চা নাস্তা আমি বানাচ্ছি। ছি ছি, এসব কি বলছো? তুমি অতিথি আমাদের, তুমি নাস্তা বানালে বিষয়টা কেমন দেখায়? আদিয়া মনক্ষুণ্ণ হলো। সে মোটেও এ বাড়ির অতিথি নয়। চট করে আরিসের উপর রাগ উঠে গেল আদিয়ার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে আসতে, যদিও লোকটার কোনো দোষ নেই। সে নিজেই বিয়ের কথা জানাতে নারাজ, তবু লোকটার উপর আদিয়ার রাগ হচ্ছে। সে কি জোর করতে পারে না? জোর করতে না পারলে সে কিসের স্বামী? আহম্মক একটা। সব সময় তো আপনারাই বানান আন্টি, আজকে না হয় আমার রান্না করার টেস্ট করলেন। আপনি বসুন, আমি করছি সবটা। মিসেস আহমেদ এবার আর কিছু বললেন না। সত্যি কথা বলতে তিনি খুব ক্লান্ত। অহমি চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে। তিনি খুব আশায় ছিলেন অহমি সুস্থ হয়ে ফিরে আসবে, তাকে আবার মা বলে ডাকবে। অহমির মা ডাকটা বড্ড মিস করেন তিনি। মেয়েটাকে তো কম আদর স্নেহে রাখেননি তিনি। এতদিন তাও মেয়েটা বেঁচে ছিল, মেয়েটাকে চোখে দেখা দেখতে পেতেন। এখন তো তাও হবে না। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে আদিয়াকে সব কিছু দেখিয়ে দিলেন, তারপর সোফায় গিয়ে বসলেন। আদিয়া বলেছিল ওনাকে রুমে গিয়ে বিশ্রাম নিতে, উনি যাননি। এভাবে মেয়েটাকে একা রেখে যেতে তার মন সায় দেয়নি। আদিয়া চুলায় চায়ের পানি বসে আটা গুলতে শুরু করলো। এই বাসে ফারিস ছাড়া সকলেই নাস্তায় সকালে রুটি খায়। ফারিস আহমেদ আবার এসব খাবার মুখে তোলেন না। তিনি ব্ল্যাক টি আর টোস্ট খান। হালকা খাবার খেলেই না শরীর হালকা থাকবে, শরীর হালকা থাকলেই না সুন্দর সুন্দর মেয়ে পটাতে যাবে। যত সব নাটক। আদিয়া মুখ ভেঙ্গালো। ফারিসকে গালমন্ত্র করতে করতে সে নাস্তা বানাতে লাগলো। চুলার আগুনের তাপে আদিয়া ঘেমে নেই একাকার। গরমে তার ফর্সা মুখটা লাল হয়ে আছে, ঘামে ভিজে আছে পুরো মুখ। ফারিস রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ আদিয়াকে দেখছে। সে যে এসেছে আদিয়া এখনো তা লক্ষ্য করেনি। এক মনে রুটি বেলছে সে। ভালোই গিন্নি হয়ে গেছে দেখছে। বলে উঠল ফারিস। আদিয়া তার দিকে তাকালো। মসজিদ থেকে সোজা রান্নাঘরে এসেছে সে। আপনি এইখানে কি করছেন? আমি কফি বানাতে এসেছিলাম। আপনি? আজ্ঞে, প্রতিদিন সকালবেলা নিজের কফি আমি নিজেই বানাই। বলতে বলতে এগিয়ে এলো ফারিস। আদিয়া সরে এসে তাকে জায়গা করে দিল। তুমি খাবে কফি? আদিয়ার বলতে মন চাইল, তোর তিতা কফি তুই খা শালা। তবে সে ভদ্র মেয়ে বলে এমন কিছুই বলল না, মুখে বলল। আমি কফি খাই না। ফারিস আর কিছু না বলে কফি বানালো নিজের জন্য। তুমি বিয়েটা মেনে নিয়েছো আদিয়া? ফারিসের হুট করে করা প্রশ্নটাই হাত দুটো থেমে গেল। সে কি আসলে এই বিয়েটা মেনে নিয়েছে? সে তো ফায়েজকে মেনে নিয়েছে, নিজেকে পুরো দোস্তর ফায়েজের মা মেনে নিয়েছে। সে নিজেকে ছাড়া কাউকে এই ছোট্ট প্রাণটার মা হিসাবে কল্পনাও করতে পারে না, অহমিকেও না। হিংসে হয় তার, কেন হয় সে জানে না। আদিয়া ফ্যাল করে ফারিসের দিকে তাকিয়ে রইল। অপরদিকে আদিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট এলিয়ে হাসলো ফারিস। সকাল 8টায় সকলে নাস্তা করতে বসলো। বাসে তেমন মানুষ নেই। ফারিসরা ছাড়া রয়েছে শুধু ফারিসের নানু, মেজোখালা আর ওনার যমজ 2 মেয়ে। মেয়ে দুটো বড্ড মিশুক, একদিনেই আদিয়ার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। দেখে মনেই হবে না তাদের পরিচয় একদিনের। কথাবার্তা শুনে মনে হবে পরিচয় তাদের কয়েক বছর পুরনো।
তবে মেয়ে দুটো আদিয়া থেকে বয়সে বড্ড ছোট, সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে ওরা। বয়স কম হলে কি হবে, পাকা আছে বেশ। কথা শুনলে মনে হয় নানি আম্মা কথা বলছে। সকালে নাস্তা করিয়ে 10টার দিকে বাড়ি ফিরে গেল আদিয়া। ফায়েজ যদিও বেঁকে বসেছিল, সে মাম্মাকে যেতে দেবে না। আদিয়া আবারও ওকে ভুজুং ভাজুং বুঝিয়ে চলে এসেছে। তবে মাম্মা রাতে তার সাথে থেকেছিল, এতে ছেলেটা মহা খুশি। ফায়েজের খুশি দেখে ফারিস মনে মনে বলল, এত খুশি হোস না বেটা, তোর মা সারা রাত তোর বাপের সাথে ছিল রে পাগলা, তোর সাথে ছিল না। সময়ের পাতা থেকে চলে গেল আরও একটা শব্দ। এই একটা শব্দ আদিয়া প্রতিদিন ফায়াজের কাছে এসেছে, তার সাথে সময় কাটিয়েছে। ওদের মধ্যে সম্পর্কটা আগের থেকেও গভীর হয়েছে। আদিয়ার এমন কাজকর্মে আহমেদ ভিলার সকলে একটু চিন্তিত। এ মেয়ের হলো কি, আগে তো ফোন করে আনতে হতো, আর এখন সকলে বিকালে চলে আসছে। এত উন্নতি হলো কি করে? মা ফারিসকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিল, তখন ফারিস এগ্রিমেন্টের কথা বলেছে। সে বিয়ের কথাটা এবারও চেপে গেল। আদিয়ার সাথে কথা না বলে এখন সে বিয়ের ব্যাপারটা সামনে আনতে চায় না। বিয়ে তার একার হয়নি, আদিয়ারও হয়েছে। তাই আদিয়ার মতামতেরও একটা ব্যাপার আছে। আজকে তাড়াহুড়ো করে অফিসে এলো ফারিস। ফাজের কিন্ডারগার্টেন প্যারেন্টস মিটিং ছিল বলে দেরি হয়েছে আসতে। ফাইয়াজের রেজাল্ট দিয়েছে, তার মার্কগুলো খুব খারাপ এসেছে। ইদানিং পড়াশোনায় তার তেমন মন নেই। ফারিস ছেলেকে নিয়ে কিঞ্চিত চিন্তিত। বাচ্চাটা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী ছিল, এখন কি হলো ছেলেটার কথা চিন্তা করতে করতে অন্য মনস্ক হয়ে অফিসে ঢুকছিল ফারিস। কাছের দরজা ঠেলে 2 কদম যেতেই খেলো এক বিশাল ধাক্কা। সে নিজেকে সামলে নিলেও নিজেকে সামলাতে ব্যর্থ হলো সামনের রমণীটি, যার দরুন সে মেঝেতে লুটিয়ে পড়ল। গেল গেল, আমার কোমরটা গেল। আদিয়ার চিৎকারে ধ্যানচ্যুত হলো ফারিসের। সে তড়িতে আদিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। ব্যথা পেয়েছ? আসলে আমি অন্য মনস্ক ছিলাম একটু। আদিয়া ফারিসের হাত ধরে উঠে দাঁড়ালো, কোমরে 2টো ডলা দিয়ে তেজি কণ্ঠে বলল, মন কোথায় থাকে আপনার? চোখ আসমানে রেখে হাঁটেন নাকি? আসলে একটু অন্য মনস্ক ছিলাম তো, তাই দেখতে পাইনি। সরি। ব্যথা পাওনি তুমি? নরম কণ্ঠে বলল ফারিস। ফারিসের এমন নরম কণ্ঠ শুনে আদিয়া থেমে গেল। কণ্ঠের তেজ কমিয়ে এনে বলল, কি হয়েছে? কি নিয়ে অন্যমনস্ক ছিলেন? আজকে ফাইজার কিন্ডারগার্টেনে মিটিং ছিল। ওর রেজাল্ট সাংঘাতিক খারাপ হয়েছে, যা আগে কখনো হয়নি। ও পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস। বুঝতে পারছি না ছেলেটার কি হলো। চিন্তিত কণ্ঠে বলল ফারিস। কথা শুনেই বোঝা যাচ্ছে সে ছেলের জন্য কতটা চিন্তিত। অপরদিকে ফারিসের কথা শুনে কয়েকটা ফাঁকা ঢুকিল আদিয়া। এই কদিন সে আর ফায়েজ মিলে শুধু মজা মাস্তি করেছে। বলতে গেল ফায়েজ পড়াশোনায় শিখেই তুলে মায়ের সাথে ঘুরেছে ফিরেছে, যার জন্য পরীক্ষায় এমন গোল্লা পেয়েছে। এখন এই কথা যদি ছেলের বাপ জানে, তাহলে মা ছেলে দুজনকেই চেলা কাট দিয়ে মারবে। আদিয়া নিজের ভয় গিলে নিয়ে ফারিসকে অভয় দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি কথা বলে দেখছি ফাইয়াজের সাথে, আর রেজাল্ট খারাপ হবে না ওর। আপনি নিশ্চিন্তে থাকুন। আদিয়ার থেকে অভয় বাক্য পেয়েও চিন্তা কমল না ফারিসের। কোথাও না কোথাও তো গন্ডগোল নিশ্চিত আছে, সেই গন্ডগোল খুঁজে বের করতে হবে আগে। নিজের কেবিনে বসে কাজ করছে ফারিস। মনোযোগ তার কম্পিউটার মনিটরে, হাত দুটো কিবোর্ডে, ভুরু দুটো কুচকানো, নিচের ঠোঁট কামড়ে ধরে গভীর মনোযোগে কিছু একটা ভাবছে ফারিস। ফারিস! পরিচিত নারী কণ্ঠে মনোযোগ বিঘ্নিত হলো ফারিসের। সে কম্পিউটার মনিটর থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। রিশা তার প্রাক্তন। ফারিসের মনে হলো সে ভুল দেখছে। রিশা তার চোখে ভ্রম। সে 2বার চোখের পলক ঝাপটে আবারও সামনে দেখল, না, চোখের ভুল নয়, এটা আসলে রিশা। কিন্তু এই মেয়ে এখানে কি করছে, কি কারণে এসেছে, উদ্দেশ্য কি তার? রিশা, তুমি এখানে? কেন আমাকে এখানে দেখে তুমি খুশি হওনি সুইটহার্ট? ফারিস মনে মনে ঢোকিল, এই মেয়ে সুবিধার নয়, ভীষণ গায়ে পড়া স্বভাব এই মেয়ের। এই মেয়েকে যদি আদিয়া দেখে তাহলে তাকে আর আস্ত রাখবে না। এমনিতেই কিছুদিন যাবৎ সে আদিয়ার মতিগতি বুঝতে পারছে না, হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করে। ফারিস রিশার দিকে তাকিয়ে মেয়েকে হাসল, বলল, বললে না তো কেন এসছো? ফারিসের এমন প্রশ্নে বিরক্ত হলো রিশা। সে চেয়ারে বসতে বসতে বলল, এতদিন পর আমাদের দেখা হলো আর তুমি এসব প্রশ্ন করছো? আমি কষ্ট পেয়েছি। মুখ গোমরা করে শেষের কথাটা বলল রিশা।
রিশার গোমরা মুখ দেখে ফারিস মনে মনে বেজায় বিরক্ত হলো। এ মেয়ে আস্ত ঢঙ্গি, ঢঙের বস্তা একটা। এত ঢং করতে পারে এ মেয়ে, বলার মতো নয়। আচ্ছা বলো, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছে। সস্তা ফ্ল্যাট। ফারিস বিরক্ত হলো। ফ্ল্যাট করতে না পারলে আসিস কেন? যত সব বিরক্তিকর কাজ কারবার। ফারিস পিয়নকে ডেকে 2 কাপ কফি আনতে বলল। বাংলাদেশে কবে এলে? এসেছি পরশুদিন। তোমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম আরও আগে, কিন্তু পারিনি। বাংলাদেশে যখন এসেছি ভাবলাম দেখাই করি। আচ্ছা। এতটুকু বলে চুপ রইল ফারিস। মাথায় তার অন্য চিন্তা। সে চিনে রিশাকে। এই মেয়ে সহজে ঘাট থেকে নামার নয়। ইস, কি এক মুসিবত এলো রে। এর মধ্যে পিয়ন তাদের জন্য কফি দিয়ে গেল। জরুরি একটা ফাইলে সাইন করাতে ফারিসের কেবিনে এলো আদিয়া। নকটক না করে সোজা ঢুকে গেল ভেতরে। সো নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না আদিয়া। তার আগেই কথা বন্ধ হয়ে গেল তার। পা দুটো থেমে গেল, চোখ দুটো আটকে গেল সামনে 2 জন নরনারীর ওপর, যারা একে অপরের খুব কাছে রয়েছে। একটা বদ্ধ কেবিনে এতটা কাছাকাছি কি করছে 2 জন বিপরীত লিঙ্গের মানুষ? হুট করে আদিয়াকে দেখে ঘাবড়ে গেল ফারিস। সে এক প্রকার ধাক্কা দিয়ে রিশাকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। আদিয়া। আদিয়ার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে বিষয়টা বোঝার চেষ্টা করছে কে এই মেয়ে, আর ফারিসের সাথে এই বদ্ধ কেবিনে করছেটা কি। ম্যানার্স জানো না? বসের কেবিনে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানো না? আদিয়া ফারিসের থেকে দৃষ্টি সরিয়ে এবার অপরিচিত মেয়েটির দিকে তাকালো। একে তো তার স্বামীর সাথে ঢলাঢলি করছিল, তারপর এসেছে তাকে ম্যানার্স শেখাতে। আদিয়ার মেজাজ ঠিক থাকে। সে ফারিসের দিকে তাকিয়ে জল শক্ত করে বলল। আমি এক্সট্রিমলি সরি স্যার। আসলে এটা অফিস, আমার জানা মতে এখানে কাজ হয়। আমি জানতাম না আপনারা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলেন। আদিয়ার কণ্ঠে কিছু একটা ছিল যা ফারিসকে নাড়িয়ে দিল। ফারিস পাকা ঢোক গিল দুটো। আদিয়া যে রেগেছে তা সে ভালোই বুঝতে পেরেছে। তাদের মধ্যে তেমন কিছুই হচ্ছিল না যেটা আদিয়া ভেবেছে। ফারিসের শার্টে একটা বোকা পড়েছিল। এই ঢঙের দোকানে রিশা সেটাই সরিয়ে দিতে এসেছিল। তা দেখেই আদিয়া ভুল বুঝেছে। মহিলা মানুষের তো স্বভাবই এটা, দেখবে এক, বুঝবে আর এক। অপরদিকে আদিয়া এখনো তাকিয়ে আছে ফারিসের দিকে। এই লোকের চরিত্র নিয়ে তার আগে থেকেই সন্দেহ ছিল। আজকে হাতে নাতে ধরা খেল। শালা, চরিত্র খারাপ হোক একটা। ওই দিন তাকে পরকীয়া নিয়ে কতগুলো ফতোয়া দিয়ে আজকে নিজেই মেয়ে নিয়ে ধরা খেয়েছে। দুনিয়াটা আসলেই রসাতলে চলে গিয়েছে। আদি আর দাঁড়ালো না। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর রঙ্গনীলা দেখার কোনো মানেই হয় না। আদিয়া শেষবারের মতো ফারিসের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাইরের দিকে পা ঘুরালো। সৃষ্টিকর্তার উপর তার বেজায় অভিমান হচ্ছে। দিয়েছে তো দিয়েছে এমন একটা চরিত্রহীন স্বামী, দিয়েছে শেষ। যে মেয়ে নিয়ে হাতে নাতে ধরা খায়, ছিছি, কি লজ্জার কথা। বউকে মানানোর জন্য তখন থেকে তার পিছন পিছন ঘুরছে ফারিস। আদিয়া তাকে পাত্তা দিচ্ছে না। ভাবখানা এমন, ফারিস আহমেদ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব এই ইহজগতে নেই। থাকলে আদিয়া বিনতে সালেহ নামক রমণীটির কিছু যায় আসে না। অফিসের সকলে ইতিমধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে। তাদের স্যার কেন আদিয়ার পেছন পেছন এভাবে ঘুরছে, এর হেতু কি তারা সকলেই জানে। স্যারের ছেলে আদিয়াকে নিজের মা মনে করে। স্যার আদিয়াকে বিয়ের প্রস্তাব দিলে আদিয়া তা এক বাক্যে নাকচ করে দেয়, এটাও তারা জানে। কথা কি চেপে থাকার বিষয়? কথা তো আর চেপে থাকে না, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়েই তা ঠিক বের হয়ে যায়। আদিয়া বা ফারিস কেউ অবশ্য তাদের কানাঘুষায় কান দিচ্ছে না। তারা আছে নিজেদের ঝামেলায়। একজন বউয়ের সাথে কথা বলতে না পারার কষ্টে মরছে, একজন স্বামীর মাথা না ফাটাতে পারার দুঃখে মরছে। একজনের থেকে অপরজনের কষ্টে কোনো অংশেই কম নয়। আদিয়া প্লিজ, আমার কথাটা শোনো। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। লেট মি এক্সপ্লেইন। আদিয়া শুনলেও শুনল না যেন। সে নিজের মতোই করে ফটোকপি মেশিনে ডকুমেন্ট কপি করতে লাগলো। ফার্স্ট এবার ধৈর্যের বাঁধ ভাঙল। এত তেল সে কোনোদিন কাউকে দেয়নি। এর আগে এত তোষমতো সে কাউকে করেনি, এতটা ইগনোরও তাকে কেউ করেনি। বউ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? 2 দিনে মেয়ের ভাব কি?
ফারিস আহমেদকে ইগনোর করে, তাকে ভাব দেখায়। বিষয়টা অসহ্যকর, সেই সাথে অপমানজনকও বটে। ফারিস আশপাশ দেখলো, এখন লাঞ্চ হওয়ায় অফিস ফাঁকা। ফারিস সুযোগটা কাজে লাগালো, শক্ত করে আদিয়ার হাতের কবজিখানা ধরে নিয়ে চলল নিজের কেবিনে। আদিয়া হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। ফারিসের হাতির মতন শক্তির সামনে সে নিতান্তই একটা চামচিকে। এক পর্যায়ে সে হাল ছেড়ে দিল, এই হাত ছাড়ানো তার সাধ্যে নেই। একেবারে নিজের কেবিনে এসে আদিয়ার হাত ছাড়ল ফারিস। কেবিনের দরজাটা লক করতেও ভুলল না সে। আদিয়া সব কিছু আর চোখে দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। রেগে আছো কেন? একটু সময় নিয়ে প্রশ্নটা করলো ফারিস। আদি এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো ফারিস আহমেদের দিকে। এত বড় একটা ঘটনা ঘটিয়ে জিজ্ঞেস করছে রেগে আছে কেন? হ্যাঁ, পুরুষ মানুষ। আমাকে এখানে টেনে আনার হেতু কি? কথা বলতে চাই তোমার সাথে। বলুন, কি বলবেন? আদিয়ার কণ্ঠ নিচে, মনে হচ্ছে রাগটা একটু বেশি করেছে। এ মেয়ে তো রাগটা আমার নাকের ডগায় থাকে। নাকের ডগাটাও কেমন লাল হয়ে আছে রাগে। ফারিস মাথা চুলকালো। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি। কেমন কিছুই হয়নি। আর আপনি জানেন কিভাবে আমি কি ভেবেছি? মন পড়া শিখেছেন? ফারিস থেমে গেল। এই মেয়ের সামনে এলেই কথার খেয়ে হারিয়ে যাচ্ছে তার। উফ, কি এক যন্ত্রণা! এত যন্ত্রণা নেওয়া যাচ্ছে না। আমার কাঁধে পোকা পড়েছিল, ঋষি ওটাই ফেলতে এসেছিল। রিশা? আচ্ছা, তাহলে আপনার প্রেমিকার নাম রিশা? বাহ, নামেরও দেখি সেই মিলিয়ে রেখেছিলেন নাকি? আর আপনার হাত নেই, নিজের গায়ে পোকা নিজে সরাতে পারেন না? মহিলা মানুষের স্পর্শ পেতে ভালো লাগে? ও সরি, ওটা তো আবার আপনার প্রেমিকা। তাচ্ছিল্য করে কথাখানা বলল আদিয়া। ও মোটেও আমার প্রেমিকা নয়, ছিল এক সময়। যা ছিল তা 3 বছর আগে শেষ হয়ে গেছে, এখন কিছুই নেই। স্পষ্ট কণ্ঠে বলল ফারিস। ফারিসের কথা আদিয়া বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। পুরুষ মানুষকে বিশ্বাস করা যায় না, মোটেও না। আর সেই পুরুষটি যদি হয় ফারিস আহমেদ, তাহলে তো আরও আগে না। আপনি প্রেমও করেছেন? ছি ছি ছি, নষ্ট পুরুষ। ও একটু আধটু করেছে, আর প্রেম করলে কেউ নষ্ট হয় না। শুরু থেকে বলুন। ফারিস প্রথমে আদিয়ার কথা বুঝতে পারল না। সে ভুরু কুচকে তাকালো বইয়ের দিকে। আদিয়া আবারও বলল। ফারিস একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। ঋষার সাথে আমার পরিচয় হয় অস্ট্রেলিয়ায়। আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। ঋষা ছিল ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে। কম ছেলের জন্য পাগল ছিল না সেই সময়। ওর চুলগুলো আমার ভালো লাগতো। শর্ট চুলগুলোতে রেড ওয়াইন কালার করা ছিল। ফর্সাকে ভালোই মানিয়েছিল। তখন দূর থেকে দেখতাম ওকে। একদিন হুট করেই ও আমায় প্রপোজ করে বসলো। আর আপনি নাচতে নাচতে তা একসেপ্ট করে নিলেন? আদিয়ার আচমকা প্রশ্নে ফারিস থেমে গেল, একটু ঘাবড়েও গেল বটে। হ্যাঁ। একটু থামলো ফারিস, তারপর সাফের সুরে বলল। কি করতাম আমি? সুন্দর একটা মেয়ে এমন করে বললে কি মানা করা যায়? এটি কি অন্যায় হতো না? ফারিস আরও কিছু বলতে চাইছিল, কিন্তু আদিয়ার আর ধৈর্য হয়নি। সে এতটাই রেগে গেছে যে টেবিল থেকে পেপার ওয়েটটা নিয়ে ফারিসের দিকে ছুঁড়ে মারল। জাগিয়ে সোজা লাগলো ফারিসের কপালে। ফলাফল, কপাল কেটে গেল ফারিসের। ফারিস অবাক দৃষ্টিতে নিজের বউকে দেখতে লাগলো। এই মেয়ে তো সাংঘাতিক গুন্ডি। না জানি তাদের ছেলে মেয়ে কেমন হয়। মায়ের মতন এমন গুন্ডি না হলেই হয়েছে। ব্যথায় ফারিস হালকা আর্তনাদ করে উঠল। ফারিসের আর্তনাদে স্বয়ংবিদ ফিরে পেল আদিয়া। ফারিসের কপাল বেয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। রক্ত দেখে ঘাবড়ে গেল মেয়েটা। রাগের মাথায় ওই কাছের জিনিসটা ছুঁড়ে মেরেছিল সে। নিজের ওপর এখন রাগ লাগছে তার। কেন যে রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আদিয়া দড়িতে ফারিসের কাছে এলো। ক্ষতটা দেখলো ভালো করে, বেশ অনেকটাই কেটেছে। টেবিল থেকে টিস্যু নিয়ে ফারিসের ক্ষততে চেপে ধরল আদিয়া। ব্যথা করছে বেশি? ফারিস হাসলো আদিয়ার উদ্বিগ্নতায়। এতটুকুতেই তার কিছুই হয়নি, এর থেকেও বেশি রক্ত ঝরেছে শরীরে মনে। ফারিসকে হাসতে দেখে আদিয়া বিরক্ত হলো। হাসছেন কেন? দেখছেন রক্ত কিভাবে ঝরছে? এটুকুতে কিচ্ছু হবে না। ডোন্ট বি প্যানিক, রিল্যাক্স। চলুন ডক্টরের কাছে যাই। সামান্য লেগেছে আদিয়া। আচ্ছা ওকে, আই এম ফাইন। ইউ আর নট। আমরা এক্ষুনি ডক্টরের কাছে যাচ্ছি, চলুন।
ফার্সির হাত টেনে ধরে নিয়ে গেল আদিয়া। ফার্সি বাধ্য ছেলের মতন বইয়ের সাথে সাথে চলল। বইয়ের উদ্বিগ্ন মুখখানা দেখতে মন্দ লাগছে না। তাহলে কি ফারিস আহমেদকে ভালোবাসার মানুষ এসেছে? তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার মানুষটি এসেছে? ফারিস আবারও ঠোঁট এলিয়ে হাসলো। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে আদিয়া আর ফারিস। অপেক্ষা করছে রিকশার জন্য। ফারিস চুপচাপ দাঁড়িয়ে আছে। কপালে 3টা সেলাই পড়েছে তার, সাথে কিছু ওষুধ। আরে আদিয়া, পরিচিত ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো আদিয়া। রাফিদ ভাই। সেদিনের পর রাফিদ ভাইয়ের সাথে আদিয়ার আর কথা হয়নি। লোকটা বড্ড কাণ্ডজ্ঞানহীন। তার সাথে থেকে একটা মেয়ে আচমকা ওধা হয়ে গেল, অথচ সে নির্বেকার। একটা ফোন অবধি দেয়নি সে। আর যাই হোক, রাফিদ ভাইকে এতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবেনি আদিয়া। আবার কি কেউ অসুস্থ হলো নাকি? আদিয়া হাসলো স্বভাব সুলভ। কিছুটা দূরে দাঁড়ানো ফারিসার দিকে ইশারা করে বলল, ওনার মাথা ফেটে গেছে, ওনাকে নিয়ে এসেছিলাম। রাফিদ একবার ফারিসকে দেখলো। ফারিস তাদের দিকেই তাকিয়ে আছে। রাফিদ চেনে না ফারিসকে, তাই আর কিছু বলল না। তোমার ফোনে কি কিছু হয়েছে আদিয়া? আদিয়া ভুর কুচকালো। তার ফোনে আবার কি হবে? কিছুই তো হয়নি, সব কিছুই তো ঠিকঠাক আছে। কেন বলুন তো? ওই দিন তুমি কোথায় চলে গিয়েছিলে? খুঁজো আর পাইনি তোমাকে। কতগুলো ফোন দিয়েছি, কলও ঢোকেনি। আদিয়ার কেমন সন্দেহ লাগলো। ওই দিন তার ফোনটা ফারিসের কাছে ছিল। ফারিস তার হাত টেনে ধরে আগে ফোনটা নিয়েছিল। পুরোটা সময় আদিয়ার ফোনখানা তার কাছেই ছিল। নিশ্চয়ই এই লোক কিছু গুটিবাজি করেছে। আদিয়া ব্যাগ থেকে ফোনটা বের করলো। ফোন চেক করে দেখলো তার সন্দেহ ঠিক। এই গুটিবাজ লোক রাফিদ ভাইয়ের নম্বরটা ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছে। আসলে ফোনে একটু সমস্যা হয়েছিল রাদীপ ভাই, এখন ঠিক হয়েছে, চিন্তা করবেন না। রাফিদ কিছু বলবে তার আগে ফারিস এগিয়ে এসে বলল, আদিয়া, পেলে রিক্সা? আমার মাথা ঘুরছে এবার। ফারিসের কণ্ঠে অসুস্থতার চাপ। আদিয়া জানে নাটকবাজ লোকটা নাটক করছে, আবার কিছুই হয়নি তার। তবু আদিয়া রাফিদকে বিদায় জানালো। ফারিসকে নিয়ে একটা রিকশায় চেপে বসলো। রিকশায় উঠেই ফারিস আদিয়ার হাত চেপে ধরল। আদিয়া ভুল কুচকে তাকালো ফারিসের দিকে। চোখের ইশারায় জানতে চাইছে হয়েছেটা কি, এভাবে হাত চেপে ধরার হেতু কি? এখন আমি তোমার মাথা ফাটিয়ে দিই? কেন? কি করেছি আমি? কি সুন্দর ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে। কি ব্যাপার? হ্যাঁ, আমার সাথে তো এইভাবে কখনো কথা বলতে দেখি না। শুনুন, উনি আমার ভার্সিটির সিনিয়র। ওনার সাথে আমার এমন কিছুই হয়নি যার জন্য তার উপর আমি রেগে থাকবো। আমি রাগ করার মতন কি করেছি তবে? আপনি একটা অসহ্য লোক, চরিত্রের ঠিক নেই। এক ছেলের বাপ হয়েও বউয়ের কাছে মেয়ে নিয়ে ধরা খান, না জানি কবে ছেলের কাছেও ধরা খান এইভাবে। ফারিস গাল ফোলালো। এভাবে এর আগে কেউ তার চরিত্র নিয়ে কথা বলেনি। জীবনে সে একটাই প্রেম করেছিল, আর একটাই কাল হলো। আমি তোমাকে সবটা এক্সপ্লেন করেছি আদিয়া। এখন বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। গম্ভীর কণ্ঠে বলল ফারিস। আদিয়া মুখ বাঁকিয়ে তাকে ভেঙ্গাল। পরদিন ফারিসের খুব জ্বর এলো, একেবারে হাড় কাঁপিয়ে জ্বর যাকে বলে। জ্বরের লোকটা হুঁশজ্ঞান নেই। এই অসময়ে ফারিসে এমন জ্বরে বাড়ির সকলেই খুব চিন্তিত। ফারিসের সাধারণত জ্বর হয় না, সর্দি কাশিও দেখা যায় বছরে 1 কি 2 বার। ফায়েজ পাপার শিওরে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পাপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পরপর কপালে, মাথায়, নাকে, গালে চুমুও দিচ্ছে। চুমুতে যদি পাপার জ্বর সেরে যায়, পাপার জন্য বড্ড বেশি চিন্তিত সে। একটু পরে ফিরোজা আহমেদ এলেন ফারিসের জন্য স্যুপ নিয়ে। ফারিস খেতে চাইল না। জ্বরে মুখ গলা সব তিতা হয়ে আছে ওর। মুখে পানিটাও দিতে পারছে না এই তিতকুটে স্বাদের জন্য। এমন করলে কিভাবে হবে ফারিস? তুই কি এখনো ছোট্ট আছিস? ফায়াজ কি শিখবে তোর এসব দেখে? বুঝিস না তুই? না খেলে ওষুধ কিভাবে খাবি? মা আরও 2-4 কথা শুনিয়ে দিলেন ফারিসকে। ফারিস ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেল। তারপর আস্তে করে উঠে বসলো। বেডবোর্ডে মাথা ঠেকিয়ে রাখলো। মাথাটা খুব ভারী হয়ে আছে। কালকে মাথা ফাটিয়ে এসেছিস, আজকে জ্বর বাঁধিয়েছিস, সমস্যাটা কি তোর? বুড়ো বয়সে এসেও শান্তি দিবি না আমাদের? বকতে বকতে বাবা ভেতরে এলেন। দাদাকে দেখে ফায়াজ পাপাকে ছেড়ে দাদার কোলে উঠল। ফয়সাল আহমেদ নাতিকে আদর করতে করতে ফারিসকে উদ্দেশ্য করে বললেন, তোর উচিত ফয়াজের কাছ থেকে কিছু শেখা। ও কত ডিসিপ্লিন, নিজের ছেলের থেকে শিখতেও তো পারিস কিছু। ফারিস এবার বিরক্ত হলো। জ্বর কি আর কারোর আসে না? মাথা কি আর কারোর ফাটে না? হ্যাঁ, সবারটা হয়, তাদের বউ ফাটাই না, তবে ফাটে তো নাকি? এত তো রিয়াক্ট করার কি আছে?
ফারিস বাবাকে কিছু না বলে 2-3 চামচ স্যুপ খেয়ে রেখে দিল। গলা দিয়ে আর নামছে না। এতটুকু খাওয়ার জন্য বাবা মা মিলে আবারও ফারিসকে বকল। ফারিসের নিজেকে এখন ছোট বাচ্চা মনে হচ্ছে, তবে বিষয়টা মন্দ লাগছে না। সকাল সকাল আহমেদ ভিলায় হাজির হলো আদিয়া। ফায়াজ ফোন করে তাকে আসতে বলেছে। তার পাপা খুব অসুখ করেছে। এখন মাম্মা না আসলে যাতা হয়ে যেতে পারে তার পাপার। ফারিসের জ্বর আসার কারণটা আদিয়া জানে। কাল কেমন বিচ্ছিরি একটা কাণ্ড না ঘটালো হতো। নিজের কাছে কেমন যেন লাগছে তার। নিজের ভেতরের অপরাধবোধ থেকেই আদিয়া আহমেদ ভিলাই এসেছে। আদিয়াকে দেখে ফায়াজ খুব খুশি। আদিয়া কোনো মতে সকলের সাথে একটু কুশলাতি বিনিময় করলো। ফায়াজ আদিয়াকে এক প্রকার টেনে নিয়ে গেল পাপার ঘরে। ফারিস তখন চোখ বন্ধ করে শুয়েছিল। জ্বরের তোপে ভালো মতন তাকাতে পারছে না সে। ফায়াজ আলগোছে উঠে এলো খাটে। ফারিসের কপালে হাত রেখে ফারিসকে ডাকলো আস্তে করে ধীর আওয়াজে। পাপা দেখো, মাম্মা এসেছে। ফারিস আস্তে করে চোখ খুলে তাকালো। চোখ দুটো কেমন লাল হয়ে আছে লোকটার। আদিয়ার মায়া লাগলো। সবটা তার জন্যই হয়েছে। সে যদি রেগে গিয়ে লোকটার মাথা না ফাটাতো তবে এমন কিছুই হতো না। মামা দেখো, পাপাল অসুখ। আদিয়া কপালে হাত দিয়ে ফারিসের জ্বর দেখল। শরীর এখনো ভালোই গরম। ফারিস তখনও আদিয়াকে দেখছে। সে আদিয়াকে এখানে আশা করেনি। এতটাও সহৃদয়া রমণী সে নয়। স্বামীর প্রতি এই পাষাণ রমণীর হঠাৎ করে এত দরদ কোথা থেকে আসলো তাই বুঝতে পারছে না ফারিস। এর মধ্যে ফায়াজ বলে বসলো এক কথা। সে পাপার গালে কপালে চুমু খেয়ে বলল, মাম্মা তুমি পাপাকে চুমু দাও, তাহলে দেখবে পাপা তাড়াতাড়ি থুত্ত হয়ে গেছে। ছেলের কথায় আদিয়া চোখ বড় বড় করে বাপ ছেলেকে দেখতে লাগলো। ফারিস তার দিকেই তাকিয়ে আছে। মিটিমিটি হাসছে সে। জ্বরের কারণে হাসতে কষ্ট হচ্ছে, তবুও হাসছে সে। আদিয়াকে না জ্বালালে তো তার পেটের ভাত হজমই হয় না। আবার তার হাসি দেখে বোঝাই যাচ্ছে ছেলের কথায় মজা পেয়েছে বেশ। শয়তান লোক একটা, মাথায় খালি শয়তানি বুদ্ধি। এতটুকু ছেলেকে কী সব শিখায়। নষ্ট বাপের সাথে থাকতে থাকতে ছেলেটা অল্প বয়সে কেমন পেকে গেছে। এসব বলে না বাবা, চুমু দিলে জ্বর সেরে যায়। এই কথা কে বলেছে তোমায়? দিদুনি একবার বলেছিল। আদিয়া হতাশ হলো এইবার। হতাশা তার চোখে মুখে চেয়ে গেল। অপরদিকে আদিয়ার হতাশাগ্রস্ত চেহারা দেখে ফারিস শব্দ করে হাসলো। ফারিসের হাসিতে গাপিত্তি যেন চলে গেল আদিয়ার। লোকটা ভালোই মজা নিচ্ছে তার পরিস্থিতির। কি হলো মাম্মা, দাও তুমু। চুমুতে বড়দের জ্বর কমে না, ছোটদের কমে। গম্ভীর কণ্ঠে বলল আদিয়া। ফারিস মানতে নার্জ। তার কমলে পাপারও কমবে। তুমি একবার ট্রাই তো করে দেখো। আমি তো এতক্ষণ দিলাম তুমু, একটু কমেছে জল। তুমি তুমু দিলে আরও একটু কমে যাবে। এভাবে চুমু খাওয়া যায় না, এটা ভালো না। মিলারের মাম্মা তো ওই পাপাকে তুমু খাই, তাহলে তুমি পাপাকে তুমি খেলে কি ক্ষমতা? ফায়াজের কথাই কেসে উঠল আদিয়া। এই ছেলে এসব কি বলছে? ফাইয়াজ, এসব কি বলছো? এসব বলতে হয় না বাবা। আর তোমাকে এসব কে বলেছে? আমি দেখেছি ওই দিন মিলানের পাপ্পা মিলানকে আর ওর মাম্মাকে দিতে এসেছিল, তখন মিলানের মাম্মা ওর বাবাকে তুমু খেয়েছিল। আদিয়া বলল মহা বিপদে। এই ছেলে দেখি বাপের মতোই ঠ্যাটা হয়েছে। উফ, কি মুসিবতে পড়ল এখন সে। এখন কিনা সব ছেড়ে ছুড়ে তাকে চরিত্রহীন ফারিস আহমেদকে চুমু খেতে হবে ভাবতেই আটকে উঠল আদিয়া। কখনো না, কদাপি নহে, নেভার এভার। ফারিস আহমেদকে চুমু খেয়ে সে নিজের ঠোঁট দুটো কলঙ্কিত করতে চায় না। সে কি ওইসব স্যাঁচরা মেয়েদের মতো নাকি যে স্বামীর একটু জ্বর হলেই তার সব দোষ ভুলে গিয়ে তাকে চুমু খাবে? মাম্মা দেরি করছো কেন? দেখছো না পাপা কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি তুমু দাও। এবার ফায়েজের কণ্ঠ কেমন গম্ভীর শোনালো, যেন সে মাকে আদেশ করছে। আদিয়া অসহায় চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। একেবারে বাপের যোগ্য ছেলে হয়েছে সে। মায়ের কষ্ট সে দেখতে পারবে, কিন্তু বাপের কষ্ট তার সহ্য হবে না। ফারিস আদিয়ার অসহায় চাহনিতে মজা পাচ্ছে খুব। এবার আদিয়া বিনতে সালেহ যাবে কোথায়? মাথা ফাটিয়েছে, এবার ভর্তুকি দেবে না বুঝি? ফারিস আহমেদ এত সহজে ছেড়ে দেবে না। সব কড়াই কোনটাই হিসাব নেবে সে। সুমের সাথে পাল্লা দিয়ে ছেলে জেদ পালো। আদি এবার ফারিসের দিকে তাকালো। তার চোখে মুখে তুষ্ট হাসি। ছেলের বাপেও যে এটাই চাই তাতে কোনো সন্দেহ নেই। আদিয়া দীর্ঘশ্বাস ফেল। ছেলের জেদের কাছে হার মেনে নিল অবশেষে।
আদিয়া রাজি হতে অবাক হলো ফারিস, মনে মনে খুশিও হলো বটে। আহা, কি কপাল তার! আদিয়া বিনতে সালেহ তাকে চুমু দিতে রাজি হয়েছে। এমন ভাগ্য তো বাধাই করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখা উচিত। আদিয়া ফারিসের দিকে এগিয়ে এলো দুপা। ছেলের দিকে তাকালো একপাশে, ছেলে তার দিকেই তাকিয়ে আছে। চোখের ইশারায় মাকে বলছে বাপকে চুমু খেতে। আদিয়ার মনে হচ্ছে ফাইজ দুনিয়ার প্রথম ছেলে যে রীতিমতো যুদ্ধ জুড়ে দিয়েছে মায়ের বিরুদ্ধে, যেন সে পাপাকে চুমু খায়। আদিয়া নিজের মুখখানা এগিয়ে নিয়ে ফারিসের ডান গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আদিয়ার নরম ঠোঁটের ভেজা স্পর্শে ফারিস চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের স্পর্শ পড়ল ফারিস আহমেদের গালে। জীবনে 29টি বসন্ত পেরিয়ে সে কোনো নারীর স্পর্শ পেল। নারীটিও কোনো সামান্য নারী নয়, এ যে স্বয়ং আদিয়া বিনতে সালেহ। ফারিসের গালখানা বুঝি ধন্যই হয়ে গেল। অপরদিকে মাম্মা পাপাকে চুমু দিয়েছে দেখে ফায়েজ বেজায় খুশি হলো। খুশিতে ছেলেটা হাততালি দিতে লাগলো। এবার পাপার জ্বরটা বুঝি চলে যাবে। এমন সময় দাদি ডাকলো ফায়েজকে। দাদি ডাকে সে চলে গেল সেই দিকে। ছেলে আড়াল হতেই ফারিস আদিয়ার হাত ধরল। হ্যাসকাটানে মেয়েটাকে নিজের সামনে বসালো সে। আদিয়ার চোখে মুখে কৌতুক। কি করতে চাইছে এই ফারিস আহমেদ? এতটুকু থেকে এই বিশাল ছোটটার জ্বর যায় আদিয়া বিনতে সালে। ঘোর লাগা কণ্ঠে বলল ফারিস। ফারিসের হাবভাব সুবিধা লাগছে না আদিয়ার কাছে। সে উঠে যেতে চাইল, ফারিস তা হতে দিল না। মেয়েটাকে আরেকটু কাছে টেনে নিল সে। আমি বড্ড লোভী মানুষ আদিয়া, একটু দিলে আরেকটু বেশি পেতে চাই। এই যে তুমি একটু দিলে, এখন আমার বেশি বেশি পেতে ইচ্ছা করছে। আমি যদি একটু বেশি চাই, তুমি কি আর একটু বেশি রাগ করবে? কতখানি বেশি রাগ করবে আমার ভাঙানোর সাধ্যের মধ্যে? আদিয়া ঠকিল। ফারিসের চোখ মুখ দেখে মনে হচ্ছে না সে ছাড়া ধান্দায় আছে। আদিয়া ঘন ঘন চোখের পাতা ঝাপটে ফারিসকে দেখছে। বুকের ভেতরে তার বয়ে চলেছে ঝড়, কঠিন এক ঝড়। এ যেন কাল বৈশাখী ঝড়। ফারিস আহমেদের চোখের দিকে সে তাকিয়ে থাকতে পারছে না। এর আগে এমন কখনো হয়নি। ফারিস আহমেদ তাকে এর আগেও কখনো এতটা প্রভাবিত করেনি। তবে আজকে কেন? উত্তরটা জানা নেই। আদিয়া আর কিছু ভাবতে পারল না। তার আগে নিজের ঠোঁটের শুষ্ক পুরশালী ঠোঁটের অস্তিত্ব অনুভব করলো সে। স্পর্শগুলো তৃষ্ণায় ভরা, না জানি কত জন্মের তৃষ্ণা তাদের। আদিয়া চোখ বন্ধ করে নিল। ফারিস আহমেদের স্পর্শগুলোকে বাধা দিতে চেয়েও বাধা দিতে পারছে না সে। মনে হচ্ছে কোনো এক অজানা আবেশের অতল সাগরে তলিয়ে যাচ্ছে সে। ফারিসের এক হাত আদিয়ার নরম মসৃণ পেটে আর অপর হাত মেয়েটার ঘাড়ে। ফারিসের শরীরের উষ্ণতা আদিয়া অনুভব করতে পারছে। এটাও বুঝতে পারছে এই মুহূর্তে লোকটা হুঁশে নেই। নরম কোমল নারীদেহের উষ্ণতা পেয়ে তা ঘুইয়েছে নাকি জ্বরে তা বলা যাচ্ছে না। দুজন নরনারী যখন দিন দুনিয়া ভুলে একে অপরের মাঝে ব্যস্ত, তখনই কিছু পড়ার শব্দ হলো। ছিটকে দূরে সরে গেল দুজন। ফারিস তড়িতে দরজার দিকে তাকালো, দেখলো ফারিহা আহমেদ ভিলায় জরুরি বৈঠক বসেছে। বিষয়বস্তু আদিয়া আর ফারিস। একটু আগে ফারিয়া তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখতে পেয়েছে এবং নিচে সে বেশ রসিয়ে কষিয়ে সকলের কাছে বিষয়টা উপস্থাপন করেছে। এ নিয়ে মূলত বসেছে আজকের বৈঠক। ফারিয়া ফারিসের মেজ মামার মেয়ে। বয়সের আগেই পেকে যাওয়া মেয়ে মানুষ। আজকে বাড়িতে ফারিসের মেজ মামা বিশেষ এক কারণে পরিবার নিয়ে এসেছিল। কি সেই বিশেষ কারণ তা এখনো জানা যায়নি, বলেনি এখনো। ওনারা থাকেন রাজশাহীতে। ফারিসের মেজ মামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অধ্যাপক। যাই হোক, ফারিসার নালিশের হেতু ধরে আজকের এই বিচার কার্য বসেছে। আসামের কাঠগড়ে দাঁড়িয়ে আছে ফারিসার আদিয়া। আদিয়ার চোখ মুখ লাল হয়ে আছে লজ্জায়, অপমানে। নাকি রাগে তার ঠিকঠাক ঠাউর করা যাচ্ছে না। ফারিস ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে সকলকে। বড্ড ক্লান্ত লাগছে তার, রাগও লাগছে একটু। ফারিয়াকে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতে মন চাইছে। বিয়ের এতগুলো দিন পর বউকে একটু কাছে পেয়েছিল সে। পাষাণ বউটা নিজের হৃদয় নরম করে একটু মায়া করে একটু কাছে এসেছিল তার। এই বেয়াদব মেয়েটার জন্য সেটাও ভেস্তে গেল।
এখন আবার এসব নাটক ধুরু ধুরো। ফারিস আহমেদের কপালে মনে হয় এই জীবনে বইয়ের সাথে রোমান্স নেই, বইয়ের আদর এই জীবনে মনে হয় না পাওয়া হবে তার। এই জালিম জামানা তার রোমান্সের দুশ্মন। ফারিয়া যা বলছে তা কি সত্যি? গম্ভীর কণ্ঠে ফারিসের দিকে প্রশ্নখানা ছুড়ে দিলেন ফয়সাল আহমেদ। ফারিস একবার আদিয়াকে দেখল, মেয়েটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পায়ের নখ দিয়ে অনবরত মেঝেতে খুঁড়ছে সে। হ্যাঁ সত্যি। স্পষ্ট গলায় উত্তর দিল ফারিস। ফারিসের কথাই সকলের আক্কেল গরম হলো, এমনটা আশা করেনি তারা। ফয়সাল আহমেদ আদিয়াকে দেখলেন। আদিয়াকে তিনি বেশ স্নেহ করেন। মেয়েটাকে দেখলে তার মায়া হয়। এতটুকু বয়সে মেয়েটা পরিবারের জন্য যা করেছে আর যা করছে তা সত্যই প্রশংসনীয়। মস্করা হচ্ছে এখানে? এটা বাড়ি নাকি অন্য কিছু? বাড়িতে এসে পড়তে লজ্জা করলো না তোমাদের? ভুলে গিয়েছিলে বাড়িতে একটা বাচ্চা আছে? বুঝলাম তোমরা অ্যাডাল, তাই বলে সহ তো হারিয়ে ফেলবে? তামাশা পেয়েছো সব কিছু? গর্জে উঠে বললেন ফয়সাল আহমেদ। বাবার গর্জনে ফারিসের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না। সে আগের মতোই নির্বিকার কণ্ঠে বলল, বউয়ের সাথে বাড়িতে রোমান্স করবো না তো কি হোটেলে গিয়ে রোমান্স করবো? ফারিসের কথাই ড্রয়িং রুমে আরও একটা বিস্ফোরণ হলো। সকলে নির্বাক হয়ে তাকিয়ে রইল আদিয়া আর ফারিসের দিকে। আদিয়া এখনো মেঝের দিকে তাকিয়ে আছে। বউ মানে? বউ মানে বোঝেন না? এখন বউয়ের মানেটা বুঝিয়ে দিতে হবে। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। বিয়ে করেছি আমরা, সম্পর্কে স্বামী স্ত্রী হই। ফারিসের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ফারিস, এটা তুমি কিভাবে করতে পারলে আমার সাথে? তুমি একবারও আমার কথা ভাবলে না? বরদের কথার মাঝখানে নিজের লম্বা নাকটা ঢুকিয়ে কথাখানা বলল ফারিয়া। মেয়েটার কণ্ঠে ব্যাকুলতা, তার কণ্ঠের ব্যাকুলতা জানান দিচ্ছে সে ফারিসকে কতখানি চাই। আদিয়া এতক্ষণে মাথা নিচু করে থাকলো। ফারিয়ার কথাই সে মাথা তুলে তাকালো। একবার ফারিয়াকে দেখে ফারিসের দিকে তাকালো। না জানি এই লোক আরো কত জায়গায় প্রেমিকা পাতিয়ে রেখেছে। এ লোকের আসলে চরিত্রের সমস্যা আছে। অপরদিকে ফারিয়ার এমন ন্যাকামি কথাই বিরক্ত হলো ফারিস। কি দরকার তার বইয়ের সামনে এমন ন্যাকামি করার? এমনিতেই রিসার্চ চক্করে বউ তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই ন্যাকামির জন্য না জানি কি করে বসে। তোর কথা আমি কেন ভাবতে যাব? আমি কি তোর বাপ নাকি? তোর চিন্তা করার জন্য তোর বাপ আছে, তাকে বল তোর চিন্তা করতে। ফারিয়ার চেহারার অবস্থা ভালো না, এখনই কেঁদে দিবে যেন। সে ছোটকাল থেকেই ফারিসকে পছন্দ করে। এখনো যে মেয়েটা বড় হয়েছে এমন নয়। ফারিসের থেকে গুনে গুনে 11 বছরের ছোট সে। তারপরও ফারিসকে দেখলে কেমন হ্যাংলার মতন আচরণ করে। এতে তার বাবা মাও পূর্ণ সমর্থন দেয়। ফারিস একবার মানা করেছে, তারপরও শোনেনি। বড্ড গায়ে পড়া। ফারিস বুঝে পায় না তার আশেপাশে কেন সব গায়ে পড়া মেয়ে মানুষই ঘুরে। ফারিস, ফয়সাল আহমেদ ডাকলেন রাজভারী স্বরে। বলো। বিয়েটা কবে করেছো? আর আমাদের জানাওনি কেন? ফাইজায়ের কথা মাথায় আসেনি? ফায়েজের কথা ভেবেই তো বিয়েটা করেছিলাম। তাহলে এত লুকোচুরি কেন? বিষয়টা ঠিক লুকোচুরি নয়, বিয়ের কথাটা জানাতাম, কিন্তু আমির হঠাৎ চলে যাওয়ায় জানানো হয়নি। বিয়েটা কবে করেছো? আমির চলে যাওয়ার দিন। ওই দিন গ্রামের বিষয়টা চেপে গেল ফারিস। ওইসব বলে লাভ নেই, বিষয়টা পরে আরো ঘেটে যাবে। আদিয়া ভুরকুচকে তাকিয়ে আছে ফারিসের দিকে। চোখে তার প্রশ্ন। ফারিস তাকে চোখের ইশারায় আশ্বাস দিল। আদিয়াও শান্ত রইল। বৈঠক চলল আরও কিছুক্ষণ। সিদ্ধান্ত নেওয়া হলো আদিয়াকে উঠিয়ে আনা হবে খুব শীঘ্রই। কেউ দ্বিমত করেনি, আদিয়া নিজেও কিছু বলেনি। পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়েছিল সে। আস্তে আস্তে যে যার ঘরে চলে গেল। ড্রয়িং রুমে রয়ে গেল ফারিস, আদিয়া আর ফারিহা নিজের জায়গা থেকে উঠে এসে ফারিসের পাশে বসলো। একটু গা ঘেঁষে বসলো সে। ফারিস, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এটা কিভাবে করতে পারো? কাঁদো কাঁদো গলায় কথাখানা বলল ফারিহা। ফারিস আদিয়ার দিকে তাকালো। সে তাদের দিকে তাকিয়ে আছে। চোখে মুখের ভাষা ভিন্ন। এই ভাষা ফারিস বুঝে, এটা নীরব হুমকি। দৌড়ে গিয়ে বয়, কথা কথা এমন গায়ের উপর উঠে আসিস কেন তুই? আর ভালোবাসাবাসি কি? বয়স কত তোর? নাক টিপলে দুধ বের হবে? মেয়ে এসেছে ভালোবাসাবাসি করতে। যা কার্টুন দেখ গিয়ে। ফারিয়া আরও একটু কাছে ঘেঁষে এলো ফারিসের। ফারিস ডান হাতটা চেপে ধরে বলল, আমি মোটেও ছোট নই, যথেষ্ট বড় হয়েছে আমি। আমার বয়স 18, আমি এখন এডাল্ট। আমার বয়স জানিস? ঠিক বয়সে বিয়ে করলে তোর বয়সে দুটো মেয়ে থাকতো আমার। এভাবে বলো না ফারিস, আমার কষ্ট হয়। ফারিয়ার কথা শুনে আদিয়া মুখ বাঁকাল।
আসছে অ্যাডাল্ট, তার নাকি আবার কষ্ট হয়। বেয়াদব একটা মেয়ে। আদিয়া গিয়ে ফারিয়ার হাত টেনে ফার্সের থেকে দূরে সরিয়ে আনলো তাকে। তুমি আসলেই বড় হয়ে গিয়েছো। তোমার মাকে বলতে হবে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে। ফারিয়া অগ্নি দৃষ্টিতে তাকালো আদিয়ার দিকে। আদিয়া ওর এমন দৃষ্টিতে পাত্তা দিল না। চুনোপুটি মেয়ে একটা, তার সামনে তার স্বামীর সাথে ঢলাঢলি করে। এর একটা ব্যবস্থা না করলে আদিয়ার শান্তি লাগবে না। তবে ওকে পরে দেখে নেওয়া যাবে, আগে স্বামীটার একটা ব্যবস্থা করতে হবে। লোকটার আর কোথায় কতগুলো প্রেমিকা আছে জানতে হবে। শালা চরিত্রহীন পুরুষ মানুষ। আপনি আসুন, আমার সাথে কথা আছে। এতটুকু বলেই আদিয়া আর দাঁড়ালো না, গটগট পায়ে চলে গেল উপরের দিকে। ফার্স একবার বিরক্তিকর চাহনিতে ফারিয়াকে দেখল। বেয়াদব মেয়ে একটা। ফার্স আলগোছে উঠে দাঁড়ালো, বাধ্য ছেলের মতন বইয়ের পিছন পিছন যেতে লাগলো সে। অপরদিকে ফারিয়া বসে রইল জড় বস্তুর মতন। এই মুহূর্তে সে প্রচণ্ড রেগে আছে, এতটাই রেগে আছে যে মাথায় আদিয়াকে খুনটুন কিছু করে ফেলার মতন কথা ভাসছে। ফারিয়া আর বসল না, গেল মায়ের কাছে। এই মুহূর্তে মাকে দরকার তার। মা এই বিষয়ে ভালো বুদ্ধি দিতে পারবে। সারা ঘর জুড়ে পায়চারি করছে আর ফোসফাস করছে আদিয়া। ফারিস এক কোণে বসে আদিয়ার চালচলন দেখছে। একটু পর্যায়ে তার উপর দিয়ে ঘূর্ণিঝড় যাবে তা সে ভালোই আন্দাজ করতে পারছে। ফারিস দীর্ঘশ্বাস ফেল। শরীরটা কেমন যেন ম্যাচ করছে তার। মনে হচ্ছে আবার জ্বর আসবে। আদিয়া, এনি প্রবলেম? আদিয়া হাঁটা থামিয়ে দিয়ে ফার্সের দিকে তাকালো। ফার্সের কণ্ঠটা কেমন ক্লান্ত লাগছে। জ্বরের তোপে ফর্সার চেহারা লাল হয়ে উঠেছে। চোখ দুটোর অবস্থা আরও খারাপ। স্বামীর এহেন চেহারা দেখে আদিয়া রাগ গলে গেল। সে এগিয়ে এলো ফারিসের দিকে, আলগোছে কপালে হাত রাখলো। শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আদিয়া আতকে উঠল। আপনার তো আবার জ্বর আসছে। ফারিস হাসলো আদিয়ার এই উদ্বিগ্নতা দেখে। তুমি আমার জন্য চিন্তিত কেন? প্রেম পড়েছে বলছে, নাকি ভালোবেসেছ? চুপ করুন তো, বড্ড বাজে কথা বলেন আপনি। এখন বেশি কথা না বলে বিছানায় এসে শুয়ে থাকুন। শুয়ে থাকলে জ্বর যায় না, জ্বর যায় চুমোতে। আসো, একটা চুমু দিয়ে যাও, জ্বর গায়েব করো চুমু। আপনি দয়া করে মুখটা বন্ধ রাখুন। আদিয়া ফারিসকে বিছানায় শুয়ে দিয়ে বাথরুমে গেল। মগ ভর্তি করে পানি এনে ফারিসের মাথার কাছে বসলো। তারপর আস্তে করে রুমাল ভিজিয়ে ফারিসের মাথায় পট্টি দিতে লাগলো। ফারিসের তখন হুঁশ নেই। ততক্ষণে জ্বর এসে হুঁশ হারিয়েছে। দরজার আড়ালে দাঁড়িয়ে ফয়সাল আহমেদ আর ফিরোজা আহমেদ সবটাই দেখলেন। খুশিও হলেন বটে। তারা তো ছেলে আর নাতির জন্য এমন কাউকে চাইতেন যে তাদের আগলে রাখবে, যত্নে রাখবে, ভালোবেসে শাসন করবে। অবশেষে সেই মানুষটা এসেছে। ফিরোজা আহমেদ চোখ মুছলেন। ফায়াজের এবার মায়ের দুঃখ ঘুষল বলে ফয়সাল আহমেদ আলগোছে স্ত্রীকে এক পাশ থেকে জড়িয়ে ধরলেন, চোখের ইশারায় আশ্বস্ত করলেন এবার তাদের একটা ভরা সংসার হবে, সেই আগের মতন। রান্নাঘরে কাজ করছেন ফিরোজা আহমেদ। আদিয়া হাতে হাতে ওনাকে সাহায্য করছে। ফিরোজা আহমেদ কাজের ফাঁকে ফাঁকে আদিয়াকে দেখছে। আদিয়া বিষয়টা লক্ষ্য করল। তার মনে হলো ভদ্রমহিলা কিছু বলতে চাই। কিছু বলবেন আন্টি? ভদ্রমহিলা মাথা দোলালেন, অর্থাৎ বলবেন কিছু। আদিয়া জানতে চাইল, তোর বিয়েটা এতদিন চেপে গেলে কেন? আমরা এই বিয়ের জন্য কত অপেক্ষা করেছি। ভদ্রমহিলার কণ্ঠে অভিমান। আদিয়া অবাক হলো। সে ভেবেছিল ভদ্রমহিলা হয়তো তাকে এখন দুটো কঠিন কথা শুনিয়ে দেবে। আপনি কি রাগ করেছেন আন্টি? তা তো একটু করেছি। এই যে এতগুলো দিন হলো তোমরা বিয়ে করেছো, একে তো আমাদের জানাওনি, তার উপর এখন আমাকে আন্টি ডাকছো। রাগ না করে থাকা যায় বুঝি? আদিয়া ভদ্রমহিলার কথার মানে বুঝল না। সে বোকা বোকা গলায় বলল, তো কি ডাকবো? আদিয়ার এমন বোকা প্রশ্নে হাসলেন ফিরোজা আহমেদ। মেয়েটার মধ্যে থেকে বাচ্চামি ভাবটা এখনো যায়নি পুরোপুরি, শুধু দায়িত্ব নিচে সেটা চাপা পড়ে গেছে। বিয়ে তো হয়েছে, শাশুড়ি হই আমি তোমার। আমাকে এখন থেকে মা বলে ডাকবে, কোনো আন্টি ফান্টি বলা চলবে না। আরেকবার আন্টি বললে আমি কিন্তু খুব রাগ করব। আদিয়া ফেল ফেল করে তাকিয়ে রইল। আদিয়া অবাক হলো সকলের প্রতিক্রিয়ায়। মেয়েটা ভেবেছিল এই বিয়ের কথা সামলে এনে তাকে অনেক অপমানজনক কথা শুনতে হবে। সকলে অতশত অভিযোগ খুলে বসবে, কিন্তু তেমন কিছুই হয়নি। অভিযোগ তাদের একটাই, কেন আগে বলেনি। আদিয়ার মন খারাপ হলো। এই মানুষগুলো এত ভালো কেন?
অমন একটা পরিবার আল্লাহ তাআলা তার কপালে রেখেছিল। আজ 4 দিন পর অফিসে এলো ফারিস। গায়ে তার জ্বর নেই এখন আর, সে সম্পূর্ণ সুস্থ। ইতিমধ্যেই অফিসের সকলে জেনে গেছে ফারিস আর আদিয়ার বিয়ের ব্যাপারে। কেউ কেউ খুশি হলো, সিংহভাগ লোক খুশি হতে পারেনি। তারা কানাঘুষা করতে ছাড়ছে না। আদিয়াকে দেখলে নানান ধরনের কথা বলছে। আদিয়া অবশ্য এগুলো গায়ে মাখছে না। মানুষের বাজে কথা গায়ে মাখার চেয়ে গায়ে লোশন মাখলে ঢের ভালো, ত্বক সুন্দর স্মুথ থাকে। তার উপর আসছে শীতকাল, এখন তো লোশন আরও দরকারি। নিজের ডেস্কে বসে কাজ করছে আদিয়া। তার আর ফারিসের কেবিন কাছাকাছি। আদিয়ার ডেস্ক থেকে ফারিসের কেবিনের দরজাটা স্পষ্ট দেখা যায়। আদিয়া সারাক্ষণ সেদিকেই চোখ রাখে। চরিত্রহীন স্বামী হলে এই এক সমস্যা, সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। আদিয়া তখন কাজে ব্যস্ত। ফারিস মাত্র গিয়ে নিজের কেবিনে বসেছে। এর মধ্যে সে আদিয়াকে ডেকে পাঠালো। আহা, অফিসে আসতে না আসতেই বইয়ের খোঁজ করছে। বাহ বাহ, কি প্রেম! ঠাট্টা করে বলল মিতা। মিতার রসিকতায় আদিয়া পাত্তা দিল না। সে গেল ফারিসের কেবিনে। আমায় ডেকেছেন স্যার? ফারিস চোখ তুলে তাকালো, তাকিয়ে থাকলো। মেয়েটা আজকে শাড়ি পরে এসেছে, দেখতে অপরূপা লাগছে। ফারিস পলক ফেলতে ভুলে গেল। এ নিয়ে দ্বিতীয়বারের মতন সে আদিয়াকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছে। সাহিত্য বুঝি কাউকে এতটা সুন্দর লাগতে পারে, ফারিসের জানা ছিল না। এমন হাবাতের মতো তাকিয়ে আছেন কেন স্যার? ফারিস তখনও তাকিয়ে আছে ভাবখানা, এমন সে জীবনে মেয়ে দেখেনি। আদিয়া বিরক্ত হলো। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে। স্যার? আদিয়া এবার বেশ জোরে ডাকলো ফারিসকে। ফারিসের ধ্যান ভাগলো। সে 2 বার শুকনোকে এসে নিজেকে ধাতস্থ করলো। কি ব্যাপার, আজকে অফিসে শাড়ি কেন পরে এসছো? মন চেয়েছে তাই শাড়ি পরেছি। কেন, আপনার অফিসে কি শাড়ি পরে আসতে মানা? মানা হয়, তবে এরপর থেকে আর অফিসে শাড়ি পরে আসবো না। কেন? ভুরুকুচকে জানতে চাইলো আদিয়া। তখন সবাই ফারিস আহমেদকে কন্ট্রোলেস বলবে। ফারিসের কথার মানে বুঝতে আদিয়ার একটু সময় লাগলো। আর কতক্ষণ বুঝতে পেরেই কান গরম হয়ে উঠল মেয়েটার। আপনি কি জানেন দিন দিন আপনি চরম অসভ্য হয়ে যাচ্ছেন? এসব ফালতু অপবাদ দেবে না মেয়ে। দুটো চুমে খেলে কি অসভ্য হয়ে যায় না? আমি যদি অসভ্যতা শুরু করি তাহলে তোমার অফিসে আসতে হবে না। বাচ্চার জন্ম দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আর ওদের পালতে পালতে বুড়ি হয়ে যাবে। আবারও শুরু হলো ফারিস আহমেদের লাগাম ছাড়া কথাবার্তা। আদিয়া সেদিকে গেল না, আর কথাই কথা বাড়ে। কেন রেখেছেন তাই বলুন। ফারিস কিছু বলতে যাবে, তার আগেই কেবিনে প্রবেশ করলো রিশা। ফারিস! ফারিসকে ডাকতে ডাকতে কেবিনে এসে এক প্রকার কোলে উঠে গেল প্রায়। ফারিস রিশাকে টেনে নিজের থেকে সরল। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। সে একবার আদিয়ার দিকে তাকালো। ইতিমধ্যে তার চেহারার রং পাল্টাতে শুরু করেছে। ফারিস ঠকিল। আনমনাতেই হাত রাখলো কপালে। কপালে ঘায়ের দাগ এখনো তাজা, সেলাইটাও কাটা হয়নি। এভাবে গায়ের উপর উঠছে কেন রিশা? দূর থেকে কথা বলো। এমন রুড আচরণ কেন করছো? তোমার জ্বর হয়েছে শুনে আমি তোমাকে দেখতে এলাম। কেন, আপনি বুঝি ডক্টর? এবার জবাবটা এলো আদিয়ার তরফ থেকে। রিশা তাকালো আদিয়ার দিকে। তার চোখে মুখে বিরক্তি। এই মেয়েটাকে তার সহ্য হয় না। কেমন যেন ঠাস ঠাস করে কথা বলে। রিশা আদিয়ার কোল থেকে চোখ সরিয়ে ফারিসের দিকে তাকালো। ফারিসের কপালের ক্ষত স্পর্শ করার জন্য হাতটা বাড়িয়ে দিতেই পিছিয়ে এলো ফারিস। রিশা, তুমি কি কোনো কাজে এসছো? কাজে এলে বলো, কাজ না থাকলে যাও, আমার অনেক কাজ আছে। ফারিসের কাটকাট কণ্ঠে রিশা দমে গেল। এবার রিশাও সোজা হলো। ফারিসের সামনে একটা চেয়ার টেনে বসলো। আদিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন যাও, কথা বলবো আমরা। ও যাবে না, যা বলার ওর সামনেই বলো তুমি। আদিয়াও দাঁড়িয়ে রইল। সেও দেখতে চাই এই মেয়ে কি বলে। ফারিস, তুমি নাকি বিয়ে করেছো? কেন, আমার কি বিয়েটা না করে সন্ন্যাস নেওয়ার কথা ছিল? হেয়ালি কণ্ঠে বলল ফারিস। আদিয়ারও এক দফা বিরক্ত হলো। এই হলো পুরুষ মানুষের সমস্যা। সামনে সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। ঘরে যে বউ আছে সেই কথা মনে থাকে না। তবে এই লোক একটু বেশি ভুলো মনা। তার বউ সামনেই দাঁড়িয়ে আছে, তবুও চোখে পড়ছে না, মনে থাকছে না সে বিবাহিত এক বাচ্চার বাপ। ফারিস, তুমি বিয়ে কিভাবে করতে পারো? তুমি তো বলেছিলে কখনো বিয়ে করবে না। বলেছিলাম নাকি? ভুলে গেছে। আসলে যাকে বিয়ে করেছি সে একটু বেশি সুন্দরী, বুঝলে? ওকে দেখলে আমি কেমন দিন দুনিয়া ভুলে যাই।
কোলের মধ্যে বসিয়ে সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে মন চায়। এই দেখো, আজকে 4 দিন পর অফিসে এসেছি আমি। কত কাজ পেন্ডিং পড়ে আছে, কাজ করতে হবে আমার, কিন্তু কাজ করতে পারছি না। সারাক্ষণ শুধু মেয়েটাকেই দেখতে মন চাইছে। মনে হচ্ছে ওর থেকে চোখ সরালে আমার অনর্থ হয়ে যাবে। কথাগুলো সব আদিয়ার দিকে তাকিয়ে বলল ফারিস। আদিয়াও তাকিয়েছিল ফারিসের দিকে। আজকে ফারিসের চোখে অন্যরকম এক অনুভূতি দেখতে পাচ্ছে আদিয়া। ফারিসের চাহনি প্রগাঢ় হলো। আদিয়া ঘাবল ফারিসের এমন চাহনিতে। তোমাকে যখন আমি বিয়ের কথা বলেছিলাম তখন তো তুমি রাজি হওনি, বলেছিলে বিয়ে করবে না, তবে এখন কেন? ফারিস এবার আদিয়ার থেকে চোখ সরিয়ে রিশার দিকে তাকালো। তার চোখ মুখ সিরিয়াস হয়ে উঠল। তোমাকে আমি বিয়ের কথা বলেছিলাম রিশা, মনে করে দেখো তখন তুমি উত্তরটা কি দিয়েছিলে? ফারিসের কঠিন কণ্ঠে রিশা চুপ মেরে গেল। অপরদিকে আদিয়া হয়ে উঠল উৎসাহী। ফারিস একবার কোনা চোখে নিজের বধূকে দেখল। কৌতূহল চোখে মুখে উপচে পড়ছে তার। আদিয়ার এই কৌতূহলের স্বভাবটা ফারিসের বেশ ভালো লাগে। সে খুব এনজয় করে। কি হলো, মনে পড়েছে কিছু? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। ওই দিন কি বলেছিলে তুমি? আমি যদি ফায়াজকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসে তবেই তুমি আমি বিয়ে করবে, রাইট? সাথে যেন আর কি বলেছিলে? ও হ্যাঁ, যতদিন ফায়াজ আমার সাথে আছে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, তাই তো? ওই দিন এতগুলো কথা বলার পর আজকে তুমি কোন সাহসে আমাকে জেরা করতে এসছো? এই সাহসটা তোমাকে কে দিয়েছে? আমি তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছে। তুমি কৈফিয়ত চাইতে এসছো আমার কাছে? সিরিয়াসলি?